আপনারা জানেন যে গত 28শে জুন 2026 তারিখে টাঙ্গাইল জেলার বিশ্বাস বেদকা এলাকা শিবনাথপাড়া এলাকাতে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নাজমা আলম নামে একজন মধ্যবয়সী নারীর লাশ পাওয়া যায় তার নিজ বাড়িতে। তো ঘটনাটি একটি চাঞ্চল্যকর এবং ক্লুলেস ঘটনা। তো এই ঘটনায় একটু যদি ব্যাকগ্রাউন্ডে বলি যে তার হাজব্যান্ড জনাব শফিউল আলম শাহিন, তিনি একজন পশু চিকিৎসক। তার প্রাইভেট প্র্যাকটিসের জন্য তিনি প্রতিদিনকার মতো ঘর থেকে বের হন। 9টার দিকে তিনি বের হন। বের হওয়ার পরে তার স্ত্রী তাকে কলাপসেবল গেট পর্যন্ত নিচতলায় নামিয়ে দেয়। তাদের চারতলা বাড়ি, তারাই মালিক, তিনতলাতে তারা বসবাস করে থাকেন। তো তার স্ত্রী বাসায় চলে যাওয়ার পরে তিনি যথারীতি তার কর্মক্ষেত্রে কাজ করতে থাকেন। তো কোনো একটা প্রয়োজনে তিনি 10টার কিছু সময় পরে তার স্ত্রীকে ফোন করেন, সম্ভবত 10টা 51, আমি যদি ভুল না হই। তার স্ত্রীকে ফোন করেন এবং স্ত্রী ফোন রিসিভ করেন না। তিনি বারবার ফোন করতে থাকেন, রিসিভ না করলে তার মনে কিছুটা খটকা লাগে, যেরকমটা নর্মালি কখনো দেখা যায় না। পরবর্তীতে প্রতিবেশীদের সাথে একটু যোগাযোগ করেন। এরপরে একই সময়ে তাদের বাসার যিনি গৃহ পরিচারিকা তিনিও বাসায় আসেন। আসার পরে দেখেন যে তাদের দরজাটা বাইরে থেকে সামান্য খোলা অবস্থায় রয়েছে। তো গৃহ পরিচারিকা ভিতরে ঢুকেই তিনি রক্তাক্ত অবস্থায় নাজমা আলমকে দেখতে পান। সোফার উপরে উনি বসে আছেন রক্তাক্ত অবস্থায়। পরবর্তীতে তিনি চিৎকার চেঁচামেচি করেন। অন্যান্য লোকজন, পাড়ার প্রতিবেশী সবাই চলে আসেন। তার হাজব্যান্ডকে খবর দেওয়া হয়। তো এই সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। আমাদের টাঙ্গাইল সদর থানার টিম, আমাদের ডিবি পুলিশ, টাঙ্গাইল জেলা সিআইডি, পিবিআই সহ অনেকগুলো টিম আমরা একত্রে ঘটনাস্থলে কাজ করতে থাকি। তো ঘটনাস্থলে গিয়ে আমরা দেখতে পাই যে মহিলার মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন আছে, তার গলায় রশি পেঁচানো আছে এবং সোফায় বসা অবস্থায় হাত বাঁধা অবস্থায় ছিল। তো এই ধরনের ঘটনা যখন ঘটে তখন জনমনে বা এলাকাতে বা সমাজের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়। তো স্যারের, আমাদের সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শামসুল আলম সরকার স্যারের তাৎক্ষণিক নির্দেশনা এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা সদর থানা পুলিশ কাজ শুরু করি। তো কাজ শুরু করতে গিয়ে আমরা বিভিন্ন ঘটনার আলামত এবং অন্যান্য পারিপার্শ্বিক অবস্থান সব কিছু বিবেচনা করে আমরা যেটা বুঝতে পারি যে এটা ডাকাতি বা এই ধরনের কোনো ঘটনা নয়। যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এটা হয়তো পরিচিত বা তার খুব কাছের মানুষের দ্বারা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটনাটা ঘটানো হয়েছে। তো সেভাবে আমরা কাজ শুরু করি। আমরা আমাদের সদর থানার যে টিমটা আছে, আমাদের টিমকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। আমরা কারণ আমরা জানি যে এটা যত দ্রুত উদ্ঘাটন করা যাবে জনমনে স্বস্তি ততটা দ্রুত ফিরে আসবে। তো আমরা কয়েকটা টিমে আমাদের সদর থানাকে ভাগ করে আমরা কাজ শুরু করি এবং প্রত্যেকে আন্তরিকভাবে নিরলসভাবে কাজ করতে থাকি। কাজ করার এক পর্যায়ে আমরা সন্দেহভাজনদের একটা তালিকা তৈরি করি। পরিবারের সদস্য সহ আশেপাশে যারা আছে প্রত্যেককে আমরা সন্দেহের তালিকায় নিয়ে আমরা নিবিড়ভাবে তথ্য প্রযুক্তি বিশ্লেষণ, আমাদের সোর্সের মাধ্যমে তথ্য নেওয়া, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করা, প্রত্যেকের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের আশেপাশে যারা আছে ভাড়াটিয়া থেকে শুরু করে মানে এই এলাকায় যারা আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করা শুরু করি। তাদের প্রত্যেকের তথ্য নেওয়া শুরু করি, সিসি ক্যামেরা বিশ্লেষণ করি, পরিবারের সদস্যদের সাথে কথা বলি এবং আমরা শুধু টাঙ্গাইল জেলা পুলিশও না, আমাদের ডিবি পুলিশও আমাদেরকে এইখানে যথেষ্ট সহায়তা করেছে এবং প্রতিটা মুহূর্তে আমাদের সম্মানিত পুলিশ সুপার স্যার মোহাম্মদ শামসুল আলম সরকার স্যার এই বিষয়ে আমাদের কাছ থেকে আপডেট জানতে চেয়েছেন। তো এই ঘটনা তদন্তের একটা পর্যায়ে আমরা সন্দেহভাজনদের একটা তালিকা তৈরি করে আমরা তাদেরকে আমাদের হেফাজতে নিই জিজ্ঞাসাবাদের জন্য। তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমরা মোহাম্মদ মোশাররফ হোসেন, তিনি এখানে যে একটা মসজিদ আছে সেই মসজিদের মুয়াজ্জিন হিসাবে দীর্ঘ প্রায় 20 বছর ধরে চাকরি করছেন এবং এই পরিবারের সাথে তার 18 বছরের সম্পর্ক, পুরাতন সম্পর্ক। তাদের সাথে মানে সেই বাসায় তারা ভাড়া ছিলেন। তো বর্তমানে তিনি মসজিদে অবস্থান করেন। তো তার ব্যাপারে আমরা তদন্ত শুরু করি। তো তদন্তের একটা পর্যায়ে গিয়ে দেখা যায় তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছুই স্বীকার করেন এবং আপনারা জানেন ইতিমধ্যেই যে তিনি কিন্তু ইয়েতেও কথা বলেছেন, সংবাদ মাধ্যমেও কিন্তু তিনি তার সোশ্যাল মিডিয়াতেও তিনি কিন্তু বক্তব্য দিয়েছিলেন যে তিনি এই বিষয়ে সুষ্ঠু তদন্ত দাবি করেছিলেন এবং বিচার চান। তো তাকে সন্দেহ করার
মানে খুবই সামান্য কারণ ছিল, কিন্তু সেটাও আমরা বাদ দিইনি, আমরা কাজ করা শুরু করি। তো একটা পর্যায়ে গিয়ে আমরা জানতে পারি যে সন্তোষ কর্মকার নামে এক ব্যক্তির সাথে তার যোগাযোগ হয়, এবং যোগাযোগটা তিনি যেভাবে করেছেন সেটাও মানে অত্যন্ত পরিকল্পিতভাবে, যাতে তার সাথে সন্তোষের সাথে যে তার যোগাযোগ হয়েছিল এটা কোনোভাবে প্রকাশ না পায়, সেই গোপনে তার সাথে যোগাযোগ করেছিলেন। তো পরবর্তীতে এই যোগাযোগটা যে তিনি গোপনে করেছিলেন এবং তিনি লুকাতে চেয়েছিলেন, এই বিষয়টাকে আমরা সামনে এনে এটা নিয়ে আমরা এগোতে থাকি। এক পর্যায়ে জানতে পারি যে সন্তোষ কর্মকার তিনি হচ্ছে স্বর্ণ ব্যবসায়ী। তো আমরা এই জিনিসটাকে তখন আমরা প্রায়োরিটি দিই, কারণ আপনারা জানেন যে ভিকটিমের দুই হাতে দুইটা বালা ছিল, 2 ভরি ওজনের বালা ছিল এবং গলায় স্বর্ণের চেন ছিল। তো ভিকটিমের পরিবার নিশ্চিত করেছিল যে হ্যাঁ, তার হাতের বালা, 2 হাতের 2 বালা এবং স্বর্ণের চেনটা মিসিং আছে। তো যখন সন্তোষ কর্মকারের বিষয়ে আমরা জানতে পারি, আমরা তাকে হেফাজত নেই। পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদে সন্তোষ কর্মকার স্বীকার করেন যে মোশাররফ হোসেনের কাছ থেকে তিনি এই স্বর্ণর বালা এবং চেনটি পেয়েছেন। পরবর্তীতে মোশাররফ হোসেন যখন আমরা তথ্য উপাত্ত সামনে এনে জিজ্ঞাসাবাদ করা শুরু করি পুনরায়, তখন তিনি বিষয়টা স্বীকার করেন। তো ঘটনা সম্পর্কে বিস্তারিত যেটা জানা যায় যে মোশাররফ হোসেন দীর্ঘদিন যাবত উনি আসলে ঋণে জর্জরিত ছিলেন। বিভিন্ন কারণে বিভিন্ন সময় অনেক বছর ধরে তার প্রচুর ঋণ হয়ে আছে। তো এই ঋণের কারণে বিভিন্ন সময় তিনি নাজমা আলমের কাছ থেকে টাকা পয়সা ধার নিতেন। অতীতেও ধার নিয়েছিলেন, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, এরকমভাবে মাঝে মাঝে ধার নিতেন, আবার বিভিন্নভাবে অন্য জায়গা থেকে ধার করে এনে এই ধারটা পরিশোধ করতেন। তো এই ধারের বা ঋণে জর্জরিত হয়ে তিনি তার অর্থনৈতিক অবস্থা, পারিবারিক এবং মানসিক অবস্থা একটু খারাপ পর্যায়ে ছিল। তো এরকম একটা অবস্থায় তিনি ওই মহিলা, যে আমাদের ডিসিজড নাজমা আলম, ওনার কাছে টাকা ধার চাইতে যান। ওই সময় বাসায় কেউ ছিল না। তো এটা আমরা যেটা ধারণা করছি, এটা অত্যন্ত পরিকল্পিতভাবে গিয়েছিল, কারণ তিনি এই পরিবারের অনেক পুরাতন ব্যক্তি। তার এই পরিবারের সাথে তার একটা বিশ্বস্ততার সম্পর্ক রয়েছে, এবং ডিসিস্টের যে 2 মেয়ে এবং 1 ছেলে, তাদেরকে উনি আরবিও শিক্ষা দিয়েছেন। তো এরকম একটা লোকের দ্বারা এই ধরনের কাজ সংগঠিত হতে পারে, এটা হয়তো বা তিনি নিজেও ভাবেননি। তো পরবর্তীতে যখন টাকা পয়সা উনি যখন ধার চান, 1 লক্ষ টাকা ধার চেয়েছিলেন, তো ডিসিস্ট এটা ডিনাই করেছিলেন যে এই মুহূর্তে তার পক্ষে সম্ভব না। তো তার যে অর্থনৈতিক অবস্থা বা মানসিক অবস্থা, এটা উনি মোশাররফ হোসেন কোনোভাবে মেনে নিতে পারেননি। তো এই একটা ইয়েতে তার একটা পরিকল্পনা ছিল যে যদি টাকা না দেয় সে একটা হেস্তনেস্ত করে যাবে, এরকম একটা বিষয়। তো হাতুড়ি ঘরের মধ্যে কোথায় কি থাকে সেটা খুব ভালোভাবেই তিনি জানেন। ইভেন ডিসিজড নাজমা আক্তার তাকে ওই সময় চাও খেতে দিয়েছিলেন, চা বিস্কুটও খেয়েছিলেন। চা বিস্কুট খেয়ে তিনি ঘরে হাতুড়ি খোঁজার জন্য যান। যেহেতু তিনি বিশ্বস্ত, তিনি ওই ড্রয়িং রুম থেকে উঠে যাওয়ায় নাজমা আলম ওইভাবে সন্দেহ করতে পারেননি। তো পরবর্তীতে ওই হাতুড়ি দিয়ে প্রথমে নাজমা আলমকে মাথায় আঘাত করে তার হাতের থেকে ওই স্বর্ণ এবং স্বর্ণগুলো সব হাতের থেকে এবং গলা থেকে স্বর্ণগুলো নিয়ে নেয়। তো সোফা বসা অবস্থাতেই যখন ওই স্বর্ণগুলো নিয়ে যায়, তখন নাজমা আলম একটু সাড়া দেওয়ার চেষ্টা করছিলেন বা একটু বাধা দেওয়ার চেষ্টা করছিলেন আঘাত পাওয়ার পরও। পরবর্তীতে তার মনে সন্দেহ জাগে যে যদি উনি বেঁচে যান, তাহলে হয়তো তিনি তার পরিচয় প্রকাশ করে দিবেন, তিনি বিপদে পড়ে যাবেন। এই কথা চিন্তা করে তিনি তাকে হত্যা করে হাত বেঁধে ফেলেন। সিসি ক্যামেরার যে অ্যাক্সেস ছিল দরজার সামনে এবং গেটের সামনে সিসি ক্যামেরা ছিল, এই সিসি ক্যামেরার অ্যাক্সেসও এই আমাদের মোশাররফ হোসেন, যে আমাদের প্রধান আসামি, তার কাছে ছিল। তো তিনি এই বিষয়গুলো জেনে হাতুড়ি দিয়ে সিসি ক্যামেরা মনিটরটাও ভেঙে ফেলেন, ডিভিডি প্লেয়ারটাও খুলে ফেলেন, এবং হাতুড়ি, ডিভিডি প্লেয়ার এগুলো নিয়ে তিনি বাসা থেকে বের হয়ে যান। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। আর এরপরে আমরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করি, তো হাতুড়ি এবং ডিভিডি তিনি অজ্ঞাত স্থানে ফেলে গেছেন। এটা আমরা এখন উদ্ধার করতে পারিনি, এটা কার্যক্রম চলমান রয়েছে। আমরা হচ্ছে মোট 3 ভরি 14 আনা স্বর্ণ সন্তোষ কর্মকারের থেকে উদ্ধার করি। 3 ভরি 12 আনা স্বর্ণ সন্তোষ কর্মকারের থেকে উদ্ধার করি, এবং সন্তোষ কর্মকার এটা নিশ্চিত করেছেন মোশাররফ হোসেনের থেকেই তিনি এটা পেয়েছেন। পরবর্তীতে মোশাররফ হোসেনের বাসায় আমরা অভিযান চালাই, তিনি যেখানে থাকেন সেখান থেকে আমরা পায়জামা পাঞ্জাবি উদ্ধার করি। তো উনি বলেছেন যে পায়জামা পাঞ্জাবি উনি ধুয়ে ফেলেছিলেন, এই কারণে রক্তের দাগ আমরা পাইনি, আমরা ফরেন্সিক করবো এটা। এবং নগদ 26,320 টাকা এটাও পাওয়া গিয়েছিল। এটা হচ্ছে আমাদের ডিসিজকে মেরে ফেলার পরে তার বিছানার তোষকের নিচ থেকে 29,000 টাকা তিনি নিয়ে গিয়েছিলেন। তো সেখান থেকে আমরা 26,320 টাকা উদ্ধার করি। তো এই ঘটনায় এখন পর্যন্ত 2 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আরও কেউ এই বিষয়ে জড়িত আছে কিনা বা আরও কোনো অন্তর্নিহিত কোনো ঘটনা এর ভিতরে আছে কিনা আমরা তদন্ত কার্যক্রম চালু রেখেছি।